ঠিক আছে, তাহলে শুরু করি। আচ্ছা, আমাদের আমাদের আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এক্সিয়াল ডিফরমেশন। এক্সিয়াল ডিফরমেশন আসলে এই একটা ক্লাসে শেষ হবে না। হ্যাঁ, এক্সিয়াল ডিফরমেশনের জন্য আরেকটা ক্লাস লাগবে। যদি তোমাদের মনে হয় যে দরকার, তাহলে নিব, যদি তোমাদের প্রবলেম থাকে আর কি। যদিও সবগুলো টপিক এখানে আর কি আলোচনা করা হয় নাই, থার্মাল স্ট্রেসটা বাকি রয়ে গেছে। যদি থার্মাল স্ট্রেসের তোমাদের প্রবলেম থাকে তাহলে পরবর্তীতে নিব, আর যদি না থাকে তাহলে তো হইলই। তো এক্সিয়াল ডিফরমেশন জিনিসটা আসলে কি সেটা হচ্ছে আগে আমরা দেখি। Axial deformation describes how an object changes length when it is pushed or pulled along its longitudinal axis. Longitudinal axis বরাবর যখন কোন একটা অবজেক্টকে যদি পুশ করা হয় বা পুল করা হয়, তার লেন্থ বা তার ডায়ামিটার বা তার এরিয়ায় যে চেঞ্জেসটা আসে, হ্যাঁ, সেটাই হচ্ছে আসলে, সেটাকে আসলে মূলত এক্সিয়াল ডিফরমেশনটা বলা হয়। তো এটাকে আমরা কয়েকভাবে ডিরাইভ করতে পারি। এক্সিয়াল ডিফরমেশনের যে ফর্মুলা, এটাকে আমরা কয়েকটা ভাবে ডিরাইভ করতে পারি। এর মধ্যে একটা হচ্ছে যেমন হুকসের ল সাহায্যে, হুকসের লয়ের সাহায্যে আমরা কি জানি, হুকের সূত্রটা কি জানি, যে আপ টু প্রপোর্শনাল লিমিট স্ট্রেন ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, নাকি স্ট্রেন ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। অর্থাৎ আমরা ওইখান থেকে লিখতে পারি যে স্ট্রেস ইকুয়ালস টু মডুলাস অফ ইলাস্টিসিটি ইনটু স্ট্রেন। এটাকে যদি আমরা আবার স্ট্রেসকে আমরা কি লিখতে পারি, ফোর্স বাই এরিয়া। আবার স্ট্রেনকে আমরা লিখতে পারি হচ্ছে এই ডেল এল বাই এল। হ্যাঁ, চেঞ্জ ইন লেন্থ আর হচ্ছে অরিজিনাল লেন্থ। আর এই ডেল এল যেটা, এটাই হচ্ছে আসলে আমাদের মূলত ডিফরমেশন। ডেল, এটা তো ডেল বা ছোট যে ডেল, এটাই হচ্ছে আমাদের ডিফরমেশন। তো এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে আমরা এই টাইপের একটা জিনিস পাই যে পিএল বাই এ ই। এটা হচ্ছে একভাবে এটা হচ্ছে ডিরাইভ করা যায়। আবার এইভাবেও করতে পারো যে যদি একটা এই ধরনের একটা থাকে, একটা অবজেক্ট থাকে, তাহলে আচ্ছা, তো এই এই অবজেক্টটার যদি আমরা হচ্ছে ডিফরমেশন বের করতে চাই, হ্যাঁ, তো আমরা প্রথম কি করলাম, আমরা ছোট একটা প্রপোর্শন, ছোট একটা অংশ যদি আমরা প্রথম বিবেচনা করি, ওই অংশটার লেন্থ যদি হয় ডেল এক্স, যেহেতু এটা খুবই ছোট, ক্ষুদ্র একটা অংশ যদি নেই ডেল এক্স, ওই ডেল এক্সটাকে যদি আমরা হচ্ছে এই আবারও আগের মতোই ওই হুকসের সূত্র অনুযায়ী যদি লিখি, ওই এবার যেহেতু ছোট ছোট একটা পার্ট, তাই আমরা এটাকে লিখতে পারি ডেল ডি বাই ডেল এক্স। ডেল ডি এটা হচ্ছে চেঞ্জেস, আর ডেল এক্স হচ্ছে তার যে অরিজিনাল লেন্থ, ওই ক্ষুদ্র যে অংশটার অরিজিনাল লেন্থ। হ্যাঁ, এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে অনেকটা এই টাইপের একটা ইকুয়েশন পাই, পি বাই এ ইন্টু ডেল এক্স। এখন এটা তো হচ্ছে আমার ক্ষুদ্র অংশের জন্য, এই যে ডিফরমেশন, এটা হচ্ছে আমার ক্ষুদ্র অংশের জন্য। তো আমরা যদি এই টোটালটার জন্য ডিফরমেশন বের করতে চাই তাহলে কি করতে হবে, আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। তো আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা তাহলে আমরা হচ্ছে এই টোটাল ডিফরমেশনটা পাবো। তো এখানে ওইটাই করা হয়েছে যে এই এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আর কি হবে, তাহলে আমরা পাবো ডেল। আর এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি
আর লিমিট যদি হয় 0 থেকে l, তাহলে আমরা পাবো PL বাই এই। একেবারে আমরা যদি আমাদের ভ্যালুগুলো বসায় দিই, লিমিটের ভ্যালুগুলো বসায় দিই, তো এখান থেকেও আমরা এই ডিফরমেশনের যে ফর্মুলা এটা ডিরাইভ করে আনতে পারি। হ্যাঁ, তো এখানে ডেল যেটা সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ 1 পয়েন্ট অন দা বার রিলেটিভ টু দা আদার পয়েন্ট। এল হচ্ছে অরিজিনাল লেন্থ অফ বার, পি হচ্ছে এক্সিয়াল ফোর্স এট দা সেকশন, আর এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া অফ দা বার, আর ই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি ফর দা ম্যাটেরিয়াল। এগুলো হচ্ছে নোটেশন দেয়া আছে। এটা ছাড়াও হ্যাঁ আমরা আরো একভাবে এই সূত্রটা ডিরাইভ করতে পারি। সেটা হচ্ছে যে আমরা এক্সিয়াল স্ট্রেইনের সাহায্যেও এই একই ফর্মুলাটা ডিরাইভ করে আনতে পারি। সেটা হচ্ছে যদি আমাদের কাছে এই টাইপের একটা হচ্ছে অবজেক্ট থাকে। তো প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে যেহেতু এখানে একটা সাপোর্ট দেয়া আছে, আমাদের কাজ হচ্ছে সাপোর্টটাকে উঠায় ফেলা বা সাপোর্টটাকে সরিয়ে ফেলা। এখন সাপোর্ট আমরা কখন সরাতে পারবো? সাপোর্ট সরানোর আগে তো ব্যালেন্স করতে হবে, মানে সাপোর্টের রিয়াকশন বের করতে হবে। আর আমি এখানে যদি রিয়াকশন দেই তাহলে তো ব্যালেন্স হয়ে গেল, এখন তো আর সাপোর্টের প্রয়োজন নাই। তো আগে আমি এটাকে হচ্ছে ব্যালেন্স করলাম। এটাকে আমি ব্যালেন্স করলাম। ব্যালেন্স করার পরে আমার যদি স্ট্রেইনের যে ফর্মুলা, স্ট্রেইন কি? স্ট্রেইন হচ্ছে এটা, আর এর চেঞ্জেসটা হচ্ছে এই এক্স এক্সিস বরাবর, এর জন্য এটাকে লেখা হচ্ছে এপসাইলন এক্স এক্স। এটাকে আমরা লিখতে পারি ডেল ইউ বাই ডেল এক্স। এই ডেল ইউ হচ্ছে যে চেঞ্জেস ইন এক্স এক্সিস বরাবর যে চেঞ্জটা সেটা, আর ডেল এক্স হচ্ছে তার যে অরিজিনাল যেই লেন্থ ওইটা। তো এটাকে আমরা একদম যদি ক্ষুদ্র অংশ বিবেচনা করি, এটাকে আমরা ডেল ইউ বাই ডেল এক্স লিখতে পারি। এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি তাহলে ডেল ইউ ইকুয়ালস টু এপসাইলন এক্স এক্স বাই ডেল এক্স লিখতে পারি। এখন এই এপসাইলন এক্সটাকে আমরা আবার কি লিখতে পারি? যে স্ট্রেস এক্স ডিভাইড বাই ই, আমরা হুকের সূত্র থেকে এটা পাই। এখন এটা কিসের? এই পার্টটা হচ্ছে একেবারে ক্ষুদ্র অংশের জন্য। এটাকে আরেকটু সিম্পলিফাই করে আমরা লিখতে পারি এই স্ট্রেসের জায়গায় আমরা কি লিখতে পারি? ফোর্স বাই এরিয়া। আর এই মডুলাস অফ ইলাস্টিসিটি তো আগে থেকেই ছিল। তো এটা হচ্ছে একদম ক্ষুদ্র অংশের জন্য। তো আমরা যদি টোটাল ডিফরমেশন বের করতে চাই তাহলে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে পাবো হচ্ছে ইউ, বড় একটা ইউ পাবো। হ্যাঁ, আবার আর এখানে যদি আমরা এই লিমিটটা বসায় দিই, অর্থাৎ এটা যদি এরকম হয়, আমরা এটা বের করছি কোথা থেকে? এই যে এ থেকে বি এর দিকে না, আমরা এ থেকে বি এর দিকে যাচ্ছি না? হ্যাঁ, তাহলে এটা লিমিট কি হবে? এখানে হবে লিমিট, একটা হবে এ আর একটা হবে বি। লোয়ার লিমিট হচ্ছে এ, আপার লিমিট হচ্ছে বি। এখন যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো? ইউ এ মাইনাস ইউ বি, বা এই যে এটা পাবো আর কি। সরি, ইউ এ না, এটা হবে ইউ বি মাইনাস ইউ এ। আমরা হচ্ছে এই যে এটা পাবো। আর এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি 0 থেকে এল এর রেসপেক্টে, আমাদের তো আর এখানে এটা দেয়া নাই ভ্যালু, আমাদের ওই ম্যাথ অনুযায়ী যে ভ্যালু দেওয়া থাকবে ওইটা অনুযায়ী আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করার পরে আমরা হচ্ছে এই যে এই টাইপের আমরা হচ্ছে একটা পাবো, ইকুয়েশন পাবো। এখন তোমরা বলতে পারো যে একটা আমি ডিফরমেশন বের করবো, অ্যাকচুয়াল ডিফরমেশন, এর জন্য এতগুলো হচ্ছে মানে এতভাবে আসার কারণটা কি? এই যে ফর্মুলাটা, এটা হচ্ছে তখন কাজে লাগবে যখন হচ্ছে তোমার এই ফোর্স, এরিয়া বা লেন্থ এগুলো হচ্ছে ভ্যারি করবে, ভ্যারিয়েবল হবে, এগুলো কনস্ট্যান্ট থাকবে না। আমরা যেটা দেখলাম আগে যে সূত্রটা পিএল বাই এই, ওইখানে সবগুলো ভ্যালুই থাকবে কনস্ট্যান্ট। যদি সবগুলো কনস্ট্যান্ট থাকে তাহলেই আমরা পিএল বাই এই বা এই সূত্রটা হচ্ছে ইউজ করতে পারবো, যদি কনস্ট্যান্ট থাকে। এই যে when they are all constant, the axial deformation ub minus ua equals to pl by a.
এটা তখনই আমরা ইউজ করতে পারবো যখন সবগুলো ভ্যালু কনস্ট্যান্ট। কিন্তু আমাদের যদি ভ্যারি করে, আমাদের যদি লোডের ভ্যালু যদি আমরা ভেরিয়েবল পাই, আমরা যদি এরিয়া ভ্যারিয়েবল পাই, আমরা যদি মডুলাস অফ ইলাস্টিসিটি ভ্যারিয়েবল পাই, তখন কিন্তু আর আমরা এই সরাসরি এই ফর্মুলাটা ব্যবহার করতে পারবো না। তখন আমাদের হচ্ছে ওইটার জন্য ইকুয়েশন ডেভেলপ করতে হবে। ইকুয়েশন ডেভেলপ করে পরবর্তীতে হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করার মাধ্যমে পরবর্তীতে আমরা হচ্ছে এই ফর্মুলার মাধ্যমে আমরা হচ্ছে ডিফরমেশন বের করতে পারবো। হ্যাঁ, এই জন্যই আসলে এই এই এতগুলো হচ্ছে হয়েছে, মানে ডিরাইভ করার প্রসেস এতগুলো আসছে। এখন যদি আমরা একটা ম্যাথ দেখি, আচ্ছা ম্যাথ দেখার আগে এতটুকু যে আলোচনা করলাম, এতটুকু থেকে কারো কোনো সমস্যা আছে বা কারো কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে? আচ্ছা, ওইটা যে ডেল এক্সটা যে ওইটা কি কোনো ক্ষুদ্র পোর্শনের জন্য নাকি ওইটা পুরা? কোনটা? এই যে একটু আরো উপরে, এই যে এইখানে, না না, আর এই যে এখানে, জি এখানে এটা হচ্ছে ডেল কি ডেল এক্স। আচ্ছা, ডেল এক্সটা এখানে বোঝাইতেছে আমার কতটুকু আসলে মূলত ইলংগেশন হয়েছে। আচ্ছা, বুঝতে পারছো? বা এটা ওইটাই বুঝাইছে আর কি। আচ্ছা, তাহলে ডেল ইউ দিয়া তুমি কি বুঝাইতেছো এখানে? এটা হচ্ছে ডিফরমেশন। ডেল ইউ হচ্ছে ডিফরমেশন, মানে আমরা যে ইটা পড়ছিলাম, মানে এটাকে কি বলে, আমরা স্ট্রেনের ফর্মুলা কি পড়ছিলাম যে মানে কি হয় যে ধরো যদি এরকম একটা অবজেক্ট থাকে, এটা যদি বৃদ্ধি পায়, এটা কি, এটা হচ্ছে আমার ওই যেটা হচ্ছে যদি এল হয়, এটা হচ্ছে ডেল এল। আর এই টোটাল যদি এল হয়, অরিজিনাল লেন্থ যদি এল হয়, তাহলে আমরা এই স্ট্রেন কি বলছিলাম, ডেল এল বাই এল না? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ওইটাই, মানে এখানে এই চেঞ্জ, মানে এখানে মনে হইতে পারে যে ভাই এখানে ডেল আছে, জিনিসটা জাস্ট প্রকাশ করা হয়েছে, কিন্তু এটা হচ্ছে ওইটার মতোই। মানে এতটুকু বৃদ্ধির জন্য এতটুকু হচ্ছে বৃদ্ধি হয়েছে আমার, আর এতটুকু হচ্ছে আমার অরিজিনাল লেন্থের সাপেক্ষে এতটুকু হচ্ছে বৃদ্ধি হয়েছে। এটা হচ্ছে ওই স্ট্রেনের ফর্মুলাই, এখানে নতুন কোনো কিছু নাই। কিন্তু ওই যেহেতু মানে এক এক জায়গায় এক এক ভাবে প্রকাশ করা হইতেছে, তাই হচ্ছে আসলে মূলত মানে কনফিউশন তৈরি হয়। বুঝতে আচ্ছা, তাহলে হচ্ছে আমরা পরে যাই, আমরা ম্যাথে যাই সরাসরি নাকি? এটা ম্যাথ করলে আসলে এই জিনিসগুলো আরো কনফিউশন আশা করি দূর হয়ে যাবে। তো এইরকমের একটা অবজেক্ট, আমাদের একটা মেম্বার দেয়া আছে। হ্যাঁ, আমাদেরকে এর ভ্যালু দেয়া আছে, আমাদেরকে এই এ বি পোর্শনের হচ্ছে এরিয়া দেয়া আছে, আমাদের এই বিসি পোর্শনের এরিয়াটাও দেয়া আছে। আমাদেরকে বলছে বি পয়েন্টের ডিফরমেশন আর সি পয়েন্টের ডিফরমেশন কত বের করতে হবে। প্রথম কাজ হচ্ছে আমাদের রিঅ্যাকশন বের করা। এটা কিন্তু দেয়া থাকবে না, এটা কি করতে হবে আমাদেরকে হচ্ছে নিজে থেকে বের করতে হবে। কিভাবে বের করব? এটা বের করতে পারো সামেশন অফ এফ এক্স এর সাহায্যে, বা মুখে মুখেও বের করতে পারো। যে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে যাচ্ছে 40, ডান দিকে যাচ্ছে 40 কিপ, বাম দিকে যাচ্ছে 20 কিপ। তাহলে এটাকে যদি আমরা ব্যালেন্স করতে চাই, তাহলে কি করতে হবে? বাম দিকে আরো 20 কিপ দিতে হবে না? তাহলে তো ব্যালেন্স হলো, নিউট্রাল হলো, তাই না? আচ্ছা, আরেকটা মানে ওই যে ভিতরের দিকে 20 কিপটা এটাও দিতে হবে নাকি? আমি তো বাইরে আর 40 কিপ একবারে টান দিতে পারবো না তোমার ভিতরে। না, বাহিরে দিবে তো। তুমি হচ্ছে ব্যালেন্স করবা। আচ্ছা, তোমার টোটাল সামেশন আসবে 0। হ্যাঁ, তো সামেশন 0 করার জন্য তোমার যদি ডান দিকে 40 কিপ যায়, বাম দিকে যদি আগে থেকে 20 থাকে, হ্যাঁ বামে তোমার আগে থেকে 20 কিপ যাচ্ছে, তাহলে এটাকে যদি তুমি ব্যালেন্স করতে চাও, তাহলে আরো মানে কত কিলো পাউন্ডের তোমার লোড লাগবে? 20 কিলো পাউন্ড। আর সেটা ডিরেকশন কোন দিকে হবে? বাম দিকে। তাহলে তো 0 হয়ে যেতেছে, যে এদিকে বামে যাচ্ছে 40, ডানে যাচ্ছে 40, তাহলে সামেশন কত? শূন্য। সামেশন 0। তার মানে কি তোমার এটা ব্যালেন্স হয়ে গেল না? তার মানে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এখন তুমি কি করতে পারো? এখন তুমি এই সাপোর্টটা উঠাই দিতে পারো।
ভিতরে বিস্কিপটা আগে থেকেই ছিল না? হ্যাঁ হ্যাঁ, এটা আগে থেকেই ছিল এই বি পয়েন্টে এটা আগে থেকেই ছিল। তো আমরা তাহলে এই কি পেলাম, আমরা সাপোর্টের রিয়াকশনটা পাইলাম। এখন আমাদের কাজ হচ্ছে এএফডি ড্র করা। আমরা ধরলাম যে এদিকে হচ্ছে পজিটিভ, এদিকে পজিটিভ ধরে যদি এএফডি আঁকি তাহলে এই বাম দিকে যাচ্ছে, তো পজিটিভ উপরে দিয়ে গেলাম কত 20, আর কোনো ধরনের কোনো কিছু নাই, সোজা বি পয়েন্টে চলে আসলাম। বি পয়েন্টে গিয়ে দেখলাম যে আবারও বাম দিকে যাচ্ছে, বাম দিকে যেহেতু পজিটিভ ধরছি আমরা, তো আবারও 20 চললো কত 40। এরপরে আবার কোনো লোড নাই, চলে আসলাম সি পয়েন্টে। সি পয়েন্টে দেখছি যে ডান দিকে যাচ্ছে, অর্থাৎ বিপরীত দিকে, অর্থাৎ মাইনাস কত 40 যদি বিয়োগ করি তাহলে আবার জিরোতে চলে আসলাম। তো এই হচ্ছে আমার এএফডি, দুইটা ভ্যালুই পেলাম হচ্ছে দুইটা ভ্যালুই আমরা পেলাম কি পজিটিভ। এখান থেকে আমরা দেখবো সেটা হচ্ছে এটা হচ্ছে আমার ফোর্সের ভ্যালু এগুলো। এটা হচ্ছে এবি মেম্বারের জন্য, এটা হচ্ছে বিসি মেম্বারের জন্য। বিসি মেম্বারের জন্য কত 40। এখন আমি কি দেখতে পাচ্ছি এএফডি থেকে, এএফডি তে আমাদের যে ভ্যালুগুলো দেয়া আছে, এই ভ্যালুগুলো কি সময়ের সাথে সাথে পরিবর্তন হইতেছে না, মানে ইসের মেম্বারের জন্য, এটাকে কি বলে, মানে এবি মেম্বারের জন্য। এই যে এই এবি মেম্বারের জন্য আমার ফোর্সের ভ্যালু কি সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে নাকি কনস্ট্যান্ট আছে, কোনটা? কনস্ট্যান্ট আছে। কনস্ট্যান্ট আছে। তার মানে আমি পি এর ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট পেয়ে গেলাম। আমি যদি এবার এই এরিয়ার জন্য দেখি, এই এরিয়াটা এবি মেম্বারের জন্য এরিয়া কি চেঞ্জ হইতেছে নাকি কনস্ট্যান্ট আছে? এবি মেম্বারের জন্য এরিয়া এটা কি চেঞ্জ হচ্ছে সময়ের সাথে সাথে নাকি কনস্ট্যান্ট আছে? কনস্ট্যান্টই তো আছে এটা। দেখে কি মনে হইতেছে, যেটা মনে হচ্ছে সেটা বলো। কনস্ট্যান্টই তো মনে হইতেছে। হ্যাঁ, তো কনস্ট্যান্টই আছে। চেঞ্জেস আসলে তো তোমরা এই ধরনের ইনক্লাইন লাইন পাবা, তাই না? যে এখানে এরিয়া কম, এখানে এরিয়া বেশি। যদি হুম হুম। দেখো যে এরকম ইসের মতো, মানে রেক্টেঙ্গেল শেপ, তার মানে কি? তার মানে আমার হচ্ছে এই পয়েন্টের যেই ভ্যালু, এই পয়েন্টেও একই ভ্যালু, কোনো পরিবর্তন নাই। তার মানে কি কনস্ট্যান্ট। তো আমি এরিয়াও পাইলাম কনস্ট্যান্ট, আমি এরিয়াও কনস্ট্যান্ট পেলাম। এখন আমার এখানে ই এর ভ্যালু দেয়া আছে, যেহেতু একটাই দেয়া আছে, তার মানে আমরা এটা ধরে নিতে পারি যে এই দুইটা এবি মেম্বার সব দুইটা একই ম্যাটেরিয়ালস এর তৈরি। যদি ভিন্ন ভিন্ন ম্যাটেরিয়ালস এর হইলে অবশ্যই আমাদেরকে দেয়া থাকতো, গিভেন ডাটা দেয়া থাকতো। তাহলে এই ইও কি ভেরিয়েবল নাকি কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট। যেহেতু এই এবি মেম্বারটা একই ম্যাটেরিয়ালস এর তৈরি, তাই তো কনস্ট্যান্টই। এটা তো আর চেঞ্জ হচ্ছে না, ই এর ভ্যালু তো আর চেঞ্জ হচ্ছে না যে এই 40 ইঞ্চি বা 20 ইঞ্চি পরে কি ই এর ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকমটা তো হচ্ছে না, বা কমতেছেও না বাড়তেছেও না। তাই আমরা কি বলতে পারি যে কনস্ট্যান্ট। আমরা সবগুলো ভ্যালু পাইছি কি কনস্ট্যান্ট। এখানে যে এল এর ভ্যালু, এলও 40 কনস্ট্যান্ট। হ্যাঁ, তাই তাহলে আমরা এখন যদি ডিফরমেশন বের করতে চাই এই বি পয়েন্টের, তো আমরা কি কি লিখতে পারি যে এই ইউভি মাইনাস ইউ এ ইকুয়ালস টু পি এল বাই এই। আমরা যে একটা সূত্র এই যে ডিরাইভ করলাম কতক্ষণ আগে, এই যে হ্যাঁ, বুঝতে পারছি ওই এই সূত্রটা। সূত্রটা। হ্যাঁ, তো আমরা কি করব, আমরা হচ্ছে এই ইউভি এর আমরা হচ্ছে এই বি পয়েন্টের ডিফরমেশনটা বের করব। আমরা এই এক্সিয়াল ফোর্স এএফডি থেকে পি এর ভ্যালু পাইলাম 20, এই যে 20। কোশ্চেনে এই এল এর ভ্যালু দেওয়া ছিল 40 ইঞ্চি, 40। এরিয়াও দেওয়া আছে 6 3/8 ইঞ্চি। ই এর ভ্যালু দেওয়া আছে গিভেন, সবগুলো দেওয়া আছে। আমাদের কাজ হচ্ছে এই ইউনিট গুলো দেখা, যে ইউনিট গুলো সবগুলো একই ইউনিটে আছে কিনা। ইউনিটে যদি গরমিল করে ফেলো তাহলে কিন্তু ম্যাথ পুরোটাই শেষ, ওইখানে আর কোনো কিছু করার নাই। তো ইউনিটের বিষয়টা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এখন আরেকটা বিষয় যেটা আমরা দেখি সেটা হচ্ছে যে এ পয়েন্টে কিন্তু একটা ফিক্স সাপোর্ট ছিল, একটা ফিক্স সাপোর্ট ছিল না, একটা সাপোর্ট আছে। সাপোর্টে আসলে সাপোর্টে ডিফরমেশন কি আসলে আদৌ কি আসলে কখনো কোনো ডিফরমেশন হবে সাপোর্টে? সাপোর্ট থেকে কি সরে যাবে? সাপোর্ট থেকে কি কখনো সরে যাবে, চেঞ্জেস হবে ফোর্সের কারণে? না। ওই জায়গাটা তো ফিক্সড,
ওই জায়গাটাতে তো ওই পয়েন্টে তো কোনো পরিবর্তন আসবে না। তাহলে আমরা এই যেহেতু এখানে সাপোর্ট আছে, তাহলে আমরা কি বলতে পারি যে এই পয়েন্টে ডিফরমেশন কত? 0। এখানে ওইটি বসানো হয়েছে। এটা কি ক্লিয়ার যে এই পয়েন্টে ডিফরমেশন 0 কেন হয়েছে? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে একটা ভ্যালু পাই যে 0.178 ইঞ্চি। তো এবার যদি আমরা বিসি মেম্বারের জন্য দেখি, বিসি মেম্বারের জন্য সবই সেম আগের মতোই। এখানে আমি দেখতেছি যে ফোর্সও চেঞ্জ হচ্ছে না, ফোর্সও কনস্ট্যান্ট, এরিয়াও কনস্ট্যান্ট, আমার এর ভ্যালু তো আগেরটাই আছে, আমার লেন্থ হচ্ছে 50, সবকিছু সবগুলো ভ্যালু কনস্ট্যান্ট। তাই আমরা আগের সূত্রটাই ব্যবহার করলাম, আগের সূত্র যেটা ওইটাই, ইউসি মাইনাস ইউবি ইকুয়ালস টু পি এল বাই এ। পি এর ভ্যালু, এল এর ভ্যালু সব দেয়া আছে, এর ভ্যালুটাও দেয়া আছে 4 into 3/8 ডিভাইড বাই, আর এখানে ই এর ভ্যালু। আমরা যে ভি এর ভ্যালুটা পাইলাম, আমরা তো এখানে একটা ভ্যালু পাইছি, ওইখানে এই ভ্যালুটা বসাইলাম। তো এরপরে আমরা তাহলে এই সি পয়েন্টের ডিফরমেশনটা পাই। তো এই ম্যাথটা এতটুকুই। এই ম্যাথে কি বুঝতে কোনো সমস্যা আছে? এই ম্যাথটা একদমই বেসিক একেবারে, আশা করি সমস্যা হওয়ার কথা না। ইউবি মাইনাস ইউসি আমরা লিখতে পারবো নাকি ইউসি মাইনাস ইউবি সবসময় এটা এরকম হবে? না না, আমরা যখন এখানে যে আমরা লিমিটটা বসাইছিলাম, এই যে দেখো, আমরা যখন সূত্রে যে দিক থেকে যাই, যেমন বি থেকে সি এর দিকে যদি যাই, মানে বি এর রেসপেক্টে সি এর ডিফরমেশন বের করতেছি, তাই না? বি এর রেসপেক্টে এটা কি, যে এই ইউভি মাইনাস ইউসি মাইনাস ইউভিটা কি, বি এর রেসপেক্টে সি এর ডিফরমেশনটা বের করতেছি আমরা, বি পয়েন্টের রেসপেক্টে সি পয়েন্টের ডিফরমেশন। হ্যাঁ, এখন আমাদের এটা যখন আমরা এই সূত্রে বসাইছি, এখানে এই যে এখানে যখন আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসাইছি, এখানে লোয়ার লিমিট ছিল কি বি আর আপার লিমিট ছিল সি, এটা ইন্টিগ্রেশন করলে কি আসে? ইউসি মাইনাস ইউবি আসে না? বুঝতে পারছি। এই পার্টটা পুরোটা আমরা এখান থেকে ইন্টিগ্রেশন থেকে পাইছি। বুঝতে পারছো যে এখানে মাইনাসটা কেন হয়েছে? হ্যাঁ, বুঝতে পারছি। তো আমরা তো ভ্যালু জানি, এখান থেকে বসে দিলে আমরা এই বি পয়েন্টের জন্য ডিফরমেশন আসে এত, আর সি পয়েন্টের জন্য আসে এত। এটা কি ক্লিয়ার? জি। মানে এই মেথড আশা করি আর কারো কোনো প্রবলেম নেই। আচ্ছা, তাহলে আমরা পরের ম্যাথে যাই। পরের ম্যাথটাও একই রকমেরই, ফোর্সের ভ্যালুগুলো সব সেমই আছে, জাস্ট আগে এখানে পয়েন্ট লোড ছিল ভিতরে, এখন এটা হয়ে গেছে ইউডিএল। তো রিয়াকশন আমরা সেমি পাইলাম এখানে 20 কিলো পাউন্ড। তো আমাদের পরবর্তী কাজ হচ্ছে এফডি আঁকা। তো আমরা যদি এদিকে পজিটিভ ধরছি, এদিকে পজিটিভ ধরি বাম দিকে, তো এটা বাম দিকে যাচ্ছে 20, উপরে গেলাম 20, এরপরে দেখতে পারলাম যে এই বাম দিকেই যাচ্ছে আবার, কিন্তু সেটা কি কি আকারে? ইউডিএল। ইউডিএল হলে কি হবে? একটা ইনক্লাইন লাইন হবে। আর যেহেতু এটা বাম দিকে যাচ্ছে, তাই এটা কি হচ্ছে, আরো আরো বাড়ছে। এটা হচ্ছে প্রতি ফিটের জন্য হচ্ছে 0.5, তাহলে 40, সরি, প্রতি ইঞ্চের জন্য হচ্ছে 0.5 কিলো পাউন্ড, তাহলে 40 ইঞ্চির জন্য কত? 20 কিলো পাউন্ড। তো এই কারণে আরো 20 বেড়ে গেছে। আবার এখানে যদি আসি এই পয়েন্টে কোনো ধরনের কোনো লোড নাই, সি পয়েন্টে চলে আসলাম। সি পয়েন্টে আসার পর দেখছি যে ডান দিকে গেছে হচ্ছে 40, ডান দিকে মানে মাইনাস, তো মাইনাস করে দিলাম, জিরোতে চলে আসলো। তো এখান থেকে আমরা আমাদের এএফডিটা পাইলাম। এখন এই এএফডির দিকে যদি তাকাই আমরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই এবি মেম্বারের জন্য ফোর্সের ভ্যালু একবার 20, আবার আরেকবার হচ্ছে 40, আবার মাঝখানে যদি একটা ভ্যালু নেই তাহলে আবার আবার অন্য একটা ভ্যালু পাবো। অর্থাৎ প্রত্যেকটা সময়ের জন্য আমরা যদি ডান দিকে বা বাম দিকে যাই, তাহলেই আমার ফোর্সের ভ্যালু কিন্তু এখন আর কনস্ট্যান্ট নাই, ফোর্সটা কিন্তু ভ্যারিয়েবল হয়ে গেছে। এই জিনিসটা কি বুঝতে পারছো? এখানে কিন্তু ফোর্সটা ভ্যারিয়েবল হয়ে গেছে। হ্যাঁ। তো এখন কি আর আমরা ওই আগের কনস্ট্যান্টের যে সূত্র, এটা কি ব্যবহার করতে পারবো? আগের যে আমরা কনস্ট্যান্টের যে সূত্র ব্যবহার করলাম পিএল বাই এই, ওটা কি আমরা এখন আর ব্যবহার করতে পারবো? না, না। এখন আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে।
আচ্ছা, এটা তো ফোর্সে, আমরা তো এই ফোর্সের জন্য দেখলাম। আচ্ছা, এরিয়ার জন্য দেখি। এরিয়া কি কনস্ট্যান্ট আছে নাকি এরিয়া চেঞ্জ হয়েছে? এবি মেম্বারের জন্য এরিয়ার কি কোনো চেঞ্জেস দেখতেছো নাকি আগের মতোই আছে? আগের মতোই। আগের মতোই আছে, তার মানে কনস্ট্যান্ট, কোনো চেঞ্জেস নাই। ই এর ভ্যালু আগেরটাই আছে, কোনো চেঞ্জ নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পি এর ভ্যালুতেই শুধু চেঞ্জ আসছে। তো আমাদের কি করতে হবে, এই পি এর জন্য একটা ইকুয়েশন ডেভেলপ করতে হবে, এরপরে হচ্ছে আমাকে ওইটাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে। তো পি এর জন্য আমার যে লাইনটা সেটা হচ্ছে এই যে এটা, এই যে এটা যেটা, এটা আমি এখানে আলাদাভাবে নিলাম। আমাদের এখন প্রথম কাজ হচ্ছে ইকুয়েশন ডেভেলপ করা। আমরা এটাকে যদি 0 0 ধরি, এর টোটাল ডিসটেন্স কত? 40। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? 40/0। হ্যাঁ, আর আমরা এখানে এটার হাইট দেখতেছি কত? 40। তাহলে এটার এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? 40/40, আর এটার হাইট যদি হয় 20, যদি না এখানে 20 দেয়া আছে, তো এটার এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? 0,20। এখন এখন আমার এই লাইনের জন্য আমি কি করব, এই লাইনের ইকুয়েশন বের করব। আমি দুইটা কোঅর্ডিনেট জানি, বের করতে পারবো না। দুই বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ এই সূত্র থেকে, যে x মাইনাস x1 ডিভাইড বাই x1 মাইনাস x2 ইকুয়ালস টু y মাইনাস y1 ডিভাইড বাই y1 মাইনাস y2, এই ফর্মুলা ব্যবহার করে করতে পারবো না, আমি ইকুয়েশন বের করতে পারবো না। তো এখন এখানে ওইটাই করা হয়েছে। ওই ফর্মুলাটা ইউজ করে আমি y এর জন্য y ইকুয়ালস টু x প্লাস 2 প্লাস 20, এই ইকুয়েশনটা পাই। এটা কার ইকুয়েশন? এটা ফোর্সের ইকুয়েশন। এখন আমরা হচ্ছে আমাদের এই যে ইটা ছিল, ফর্মুলাটা ছিল, ফর্মুলাতে আমরা হচ্ছে এখন এটা বসাবো। এটা তো আগের মতোই, এই ইকুয়েশন এই পাশে বাম পাশে ইউবি মাইনাস ইউ এ ইকুয়ালস টু এই এ এরিয়া আর ইলাস্টিক মডুলাস অফ ইলাস্টিসিটি, এটা হচ্ছে আমাদের কি ছিল? কনস্ট্যান্ট ছিল। তাই আমরা এগুলো কি করছি? বাইরে নিয়ে আসছি। আর আমাদের যেই লোড যেটা, সেটা তো যেহেতু ভ্যারিয়েবল, এটা আমাদের কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। আর আমি লিমিটটা বসাইলাম। আমরা ইন্টিগ্রেশন করতেছি কোন দিকে, মানে কোন দিক বরাবর ইন্টিগ্রেশন করতেছি? এক্স এর রেসপেক্টে না, মানে যে এদিকে এক্স এক্সিস এর রেসপেক্টে করতেছি না আমরা। আমাদের যে ইন্টিগ্রেশন, এটা এই দিক বরাবর করতেছি না আমরা। এটা কি বুঝতে পারতেছো নাকি? হ্যাঁ, বুঝতে পারতেছি। যদি এই দিক বরাবর হয় তাহলে এটার লিমিট কি হবে? লিমিটটাও তো এইদিকে হবে। অর্থাৎ এটা যদি 0 হয়, আমরা দেখছিলাম কি এটা হচ্ছে 40 ইঞ্চি পরে এবি মেম্বারের ডিসটেন্স 0 থেকে 40, তাই লিমিটটাও কি হচ্ছে? 0 থেকে 40। এখন এরপরে আমরা ইকুয়েশনটা বসাই দিচ্ছি। ইকুয়েশন বসাই দেওয়ার পরে ইন্টিগ্রেশন করার পরে আমরা যদি ভ্যালুগুলো বসাই দিই, তাহলে আমরা হচ্ছে ইউ এর এই ভ্যালুটা পাই। এটা কি ক্লিয়ার নাকি কারো কোনো কনফিউশন আছে? হ্যালো? ক্লিয়ার, ক্লিয়ার। আচ্ছা, তো আমরা এবি মেম্বারের জন্য তো দেখলাম বি পয়েন্টের ডিফরমেশনটা বের করা হয়েছে। এখন আমরা যদি বিসি মেম্বারের জন্য যাই, বিসি মেম্বারে ফোর্স ফোর্স কিন্তু কনস্ট্যান্ট, এটা তো দেখেই বোঝা যাচ্ছে। ফোর্সে কিন্তু কোনো চেঞ্জ আসতেছে না, আর বাকিগুলো তো আগে থেকেই কনস্ট্যান্ট। তাই আমাদের এখানে কি কোনো ইন্টিগ্রেশন করতে হবে? এখানে ইন্টিগ্রেশন করতে হবে না, যেহেতু সবগুলো কনস্ট্যান্ট। আমরা আগের মতোই জাস্ট এই সব ভ্যালুগুলো আমাদেরকে দেয়া আছে, আমরা জাস্ট সূত্রে বসায় দিছি। বসায় দেওয়ার পর আমরা হচ্ছে সি পয়েন্টের ডিফরমেশনটা পাই। এই পার্টটা বুঝতে কোনো প্রবলেম আছে? কারো 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 কোনো সমস্যা আছে? না। আচ্ছা, তো এই ম্যাথটা এতটুকুই। এরপরে যদি আমরা আরো কিছু ম্যাথ দেখি, যে এতক্ষণ তো আমরা কি দেখলাম? এতক্ষণ আমরা একটা দেখলাম যেটা হচ্ছে এই ফোর্সটা হচ্ছে আমার হয়েছে, ভেরিয়েবল হয়েছে। এখন আমাদের সামনে একটা ম্যাথ আসছে, যেখানে এই ম্যাথটা দেখে, এই চিত্র দেখে কি মনে হইতেছে এখানে ভেরিয়েবল কোনটা? বলতে পারো তোমরা কেউ?
এখানে এরিয়া। আসলে হ্যাঁ এরিয়া ভেরিয়েবল, অর্থাৎ এখানের যে এরিয়া আর এই পয়েন্টের যে এরিয়া, এদের কিন্তু সেম না, এটা বড় এটা ছোট। আর সময়ের সাথে সাথে আমার কি হচ্ছে, এরিয়া চেঞ্জ হইতেছে, অর্থাৎ এরিয়াটা কি ভেরিয়েবল। তাহলে আমরা এটা দেখেই বুঝতে পারছি আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। তো আগের মতোই প্রথমে আমরা হচ্ছে রিয়াকশন বের করব। রিয়াকশন বের করার পরে এএফডি ড্র করব। এএফডি ড্র করার পরে আমরা দেখব যে কোনগুলো কনস্ট্যান্ট কোনগুলো ভেরিয়েবল। আমরা দেখতে পাচ্ছি যে এরিয়াটা হচ্ছে ভেরিয়েবল, ফোর্সও কনস্ট্যান্ট, ইও কনস্ট্যান্ট। তো আগের মতোই আমরা হচ্ছে এই ফোর্স আর ইটাকে আমরা বের করে নিয়ে আসছি। আর 1/a এটাকে হচ্ছে আমাদের কি কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। আর যেহেতু এই বরাবর করতেছি আমরা ইন্টিগ্রেশন, তাই আমাদের লিমিটটা হবে 0 থেকে, এটা যেহেতু 40, 0 to 40। তো প্রথমেই আমরা যেহেতু আমাদের এরিয়ার ইকুয়েশন নিতে হবে, তাই আমরা এরিয়াটা কি করলাম, প্রথমে যে এই যে এরিয়াটা, এটা হচ্ছে আমরা এখানে ড্র করে নিলাম। এই যে আগের মতো এটাকে যদি আমরা 0 0 ধরি, এটার কোঅর্ডিনেট হবে 40,0। এটার হবে এখানে এরিয়াটা দেয়া ছিল প্রশ্নের মধ্যে, প্রশ্নে এই বড়টার এই পাশে এরিয়া দেওয়া ছিল যে 6 into 3/8, আর এই পাশটা ছিল 4 into 3/8। এই 3/8 কোনটা, এটা হচ্ছে যে এই পাশে আরো একটু আছে না, বাড়তি পার্ট আছে না, এই যে এইদিকে, এই যে এই পার্টটা, বুঝতে পারতেছো, এটা তো 3D। হ্যাঁ, এই যে ডিস্টেন্স, এটা হচ্ছে 3/8 ইঞ্চি, আর এই যে ডিস্টেন্স, এটা হচ্ছে 6 ইঞ্চি। 3/8 কিন্তু কমন সবার জন্যই, তবে এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 6। তো এই পার্টে হচ্ছে চেঞ্জেসটা আসছে। তো আমরা এটার জন্য হচ্ছে এইটা করবো আর কি, বের করব। তো আমরা তাহলে আগের মতো যদি আমরা কোঅর্ডিনেট বের করি, এই পয়েন্টটা হবে 0,6, এই পয়েন্টটা হচ্ছে 40,4। এখন হচ্ছে আমরা এই লাইনটার ইকুয়েশন বের করব। ইকুয়েশন আগের মতোই, x - x1 / x1 - x2 equals to y - y1 / y1 - y2। এই ইকুয়েশনটা ব্যবহার করে আমরা একটা ইকুয়েশন পাই, এই ফর্মুলা ব্যবহার করে, সেটা হচ্ছে y = 6 - 6/20। এখন এটা হচ্ছে এই লাইনের জন্য, এই ইকুয়েশনটা হচ্ছে এই লাইনের। আমি কি লাইনের ইন্টিগ্রেশন করব নাকি এরিয়ার ইন্টিগ্রেশন করব? আমি তো করবো এরিয়ার ইন্টিগ্রেশন। তো আমার কি করতে হবে, এই লাইনের সাথে আমি যদি থিকনেসটা গুণ করি, থিকনেস তো কনস্ট্যান্ট, এই যে থিকনেস ছিল 3/8, ওই থিকনেস যদি গুণ করি তাহলে হচ্ছে আমরা এরিয়াটা পাই। এখানে এটাই করা হয়েছে, এই 3/8 ইঞ্চি যে থিকনেসটা ছিল সেটা গুণ করা হয়েছে ইকুয়েশনের সাথে। গুণ করার পরে আমরা এরকমের একটা ইকুয়েশন পাইছি এরিয়ার জন্য। এরপরে এই এরিয়াটাকে কি করা হয়েছে, ইন্টিগ্রেশন করা হয়েছে। বাকি সবকিছু আগের মতোই, পি এর ভ্যালু আমরা জানতাম, ই এর ভ্যালু জানতাম, লিমিটও সবকিছু দেয়া আছে। এরপরে জাস্ট ইন্টিগ্রেশন করা হয়েছে, ইন্টিগ্রেশনটাকে সিম্পলিফাই, এরপরে যদি আমরা সমাধান করি, সমাধান করার পরে আমরা হচ্ছে এই ইউভি একটা ভ্যালু পাই, বি পয়েন্টের আমরা ডিফরমেশন পাই। ঠিক আছে, এটা এই পর্যন্ত কি বুঝতে পারছো সবাই এই পর্যন্ত? জি। আচ্ছা, তো এই পর্যন্ত যদি বোঝা হয়ে থাকে, এই পর্যন্ত যদি ক্লিয়ার থাকে, তাহলে আমরা যদি পরের পার্টটাতে যাই, বিসি মেম্বারের জন্য। বিসি মেম্বার একদম সহজ, আগের মতোই। বিসি মেম্বারে কি কোনো এই ভেরিয়েবল আছে? সবই কিন্তু কনস্ট্যান্ট। যেহেতু সবগুলো কনস্ট্যান্ট, তাই আমাদের ওই আগের সূত্র সহজ, PL/A। এই যে PL/A, আমি এই ইউ এর ভ্যালুটা পাইছি এখান থেকে 2.16, এই যে এখানে বসাই দিলাম। ভ্যালুগুলো সব জানা আছে আমার, আমি এগুলো এটা এই ফোর্স পাবো এএফডি থেকে, লেন্থ আমার দেয়া আছে, এরিয়াও দেয়া আছে, ইও দেয়া আছে। তো সবগুলো আমি এখান থেকে পেয়ে ভ্যালুগুলো যদি বসায় দেই, তাহলে আমরা কি পাই, সি পয়েন্টের ডিফরমেশনটা পেয়ে যাই। আচ্ছা, তো এই ম্যাথটা এতটুকুই। আরেকটা প্রবলেম আমরা দেখি, সেটা হচ্ছে যে
এটাও আগের মতোই, এখানে জাস্ট ইউডিএলটা দেয়া আছে। আচ্ছা, এই ছবিটা দেখে তোমাদের এখানে কি মনে হইতেছে, এখানে কয়টা ভেরিয়েবল থাকতে পারে? কোনো কি ভেরিয়েবল আছে নাকি সব কনস্ট্যান্ট? দুইটা ভেরিয়েবল আছে। দুইটা কোনগুলো ভেরিয়েবল আছে? এরিয়াতে একটা আছে আর আরেকটা এই যে ইসে আছে এফডি তে। এএফডি তে, হ্যাঁ। আমরা এএফডি ড্র করার পরে এটা বুঝতে পারবো। প্রথম কাজ হচ্ছে আমাদের রিঅ্যাকশন বের করা, এরপরে এএফডি ড্র করা। এএফডি ড্র করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এই ফোর্সও ভেরিয়েবল, আর আমরা এই ছবিটা দেখেই বুঝতেছি যে আমাদের এরিয়া ভেরিয়েবল। হ্যাঁ, তো আমাদের প্রথমে আমরা ইকুয়েশন আমাদের ফর্মুলাটা লিখলাম। লেখার পরে দেখতেছি যে ভাই আমাদের এই লোডের জন্য হচ্ছে একটা ইকুয়েশন ডেভেলপ করতে হবে, এরিয়ার জন্য ইকুয়েশন ডেভেলপ করতে হবে, এরপরে দুইটা একসাথে ইন্টিগ্রেশন করতে হবে। আগের মতোই যদি আমি এই যে এরিয়ার যে পার্টটা, এই এরিয়ার পার্টের যে কিভাবে ইকুয়েশনটা আনা হয় এটা আমরা কিন্তু জাস্ট আগের ম্যাথটাতেই দেখলাম। এই যে আমাদের কিন্তু এটাই আসছিল থিকনেসটা গুণ করার পর, এই যে 3 বাই, এটা কিন্তু আমাদের আসছিল আগের ম্যাথটাই। আগের ম্যাথসের যে ইকুয়েশন এটা কিন্তু এটাই ছিল। এই যে থিকনেসটা গুণ করার পরে এই তোমার ইকুয়েশন এটাই আসবে, আর এরিয়া ভ্যালুটা এটাই আসবে। এই জন্য এখানে আর নতুন করে আমি আর করি নাই এরিয়ার জন্য। আর এই ফোর্সের জন্য যেটা ফোর্সেরটা আমরা আগে করে আসছি, প্রথম যে ম্যাথটা ছিল এই যে, এটাই কিন্তু হচ্ছে আমাদের এখানে যে এএফডি তে আছে, অর্থাৎ ইকুয়েশন কিন্তু এটাই। তো এইভাবে আমাদের প্রথম কি করতে হবে, ইকুয়েশনটা বের করে নিয়ে আসতে হবে। তো আমরা দুটো ইকুয়েশন পাইলাম, ফোর্সের জন্য একটা, এরিয়ার জন্য একটা। এরপর আমরা এখানে বসাই দিলাম আমাদের ভ্যালু গুলো, জানি ওগুলো বসাই দিলাম। এরপরে জাস্ট ইন্টিগ্রেশন যেভাবে করতে হয়, ইন্টিগ্রেশন করার জন্য যা যা করার প্রয়োজন তা করবা, তারপরে ইন্টিগ্রেশন করবা। ইন্টিগ্রেশন সমাধান করার পর এই একটা ভ্যালু আসবে, ভ্যালু পাবা। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের বি পয়েন্টের ডিফরমেশন, বি পয়েন্টের ডিফরমেশন। এবার যদি আমরা পরবর্তী মেম্বারের জন্য যাই, যে বিসি মেম্বার দেখতে পাচ্ছি যে সবগুলো কি কনস্ট্যান্ট। তো এখানে আমার ইন্টিগ্রেশন করার কোনো ঝামেলা নাই, আমি সরাসরি জাস্ট এই ফর্মুলায় বসায় দিব, বসায় দিলেই আমরা হচ্ছে এই সি পয়েন্টের ডিফরমেশনটা পেয়ে যাব। তো আমাদের এই টাইপ রিলেটেড ম্যাথ হচ্ছে এগুলো। এই পর্যন্ত কার কোনো প্রবলেম আছে থাকলে আর কি বলো। হুম, আচ্ছা। যদি তোমরা কোনো কিছু বললা না, তার মানে আমি ধরে নিলাম যে তোমাদের কোনো সমস্যা নাই। আচ্ছা, এই ম্যাথটা মনে হয় আমাদের দেয়া ছিল ইসে আরাম স্যারের শিটে দেওয়া ছিল, ওই যে প্র্যাকটিস প্রবলেমে মনে হয় দেওয়া ছিল এই ম্যাথটা। হ্যাঁ, তোমরা যদি এতক্ষণ ধরে বুঝে থাকো তাহলে এই ম্যাথটা আসলে আমার আর বুঝিয়ে দেওয়ার আমার মনে হয় না দরকার আছে। এখানে এতটুকু একটু বোঝার আছে, যেটা হচ্ছে যে আমরা এতক্ষণ যে ম্যাথগুলো করছি এফডি সব পজিটিভে, এখানে আমরা একটা ভ্যালু পাইতেছি যে এফডি নেগেটিভ, এফডি তে আমরা নেগেটিভ একটা পাইছি। তো আমরা এখানে ওইটাই বসাবো। আগেগুলো সব পজিটিভ ছিল, তাই কিন্তু প্লাস চিহ্ন বসাইতে হয় নাই। যদি নেগেটিভ পাও তো এটা বসাই দিবা, নেগেটিভের চিহ্নটা বসাবা যদি এফডি তে নেগেটিভ ভ্যালু পাও। বুঝতে পারছো? এখানে তোমার সব কনস্ট্যান্ট, পি এর ভ্যালু কনস্ট্যান্ট, এল ও কনস্ট্যান্ট, ইও কনস্ট্যান্ট, ইও কনস্ট্যান্ট, ডাটা সব দেয়া আছে। এখানে প্রথমে জাস্ট কি করবা, প্রথমে আগের মতোই প্রথমে হচ্ছে রিঅ্যাকশন বের করবা, এরপরে এএফডি ড্র করবা, এরপরে এই ভ্যালুগুলো বসাই দিলেই তুমি এই বি পয়েন্টের জন্য ডিফরমেশন পেয়ে যাবা। এবারে আগের প্রসিডিউর, সেম প্রসিডিউর সি পয়েন্টের জন্য পাবা। এরপরে হচ্ছে এই এখানে তো কোনো কিছুই নাই, এখানে তো কোনো ফোর্সই নাই। তো এই ডি পয়েন্টের জন্য কি কোনো পাবা, ডিফরমেশন পাবা? এটা জিরো হয়ে যাবে না পুরোটাই? তো ইউডিতেও কি জিরো? আর যেহেতু এতে একটা সাপোর্ট আছে, সাপোর্টে কি কোনো ডিফরমেশন হবে?
সাবরে কিন্তু কোনো ডিফরমেশন হবে না, অর্থাৎ এটাও জিরো। তো আমরা 4টা পয়েন্টের জন্য কি ডিফরমেশন পেয়ে গেলাম, এও জিরো, ডিও জিরো, আর বি আর সিটা হচ্ছে কি ক্যালকুলেশন করে বের করতে হবে। তো এই ম্যাথটাতে আমার মনে হয় এখানে বোঝানোর কোনো কিছু আছে। তো তোমরা যদি আগের গুলো বুঝে থাকো, এটা তো একদমই সহজ, এটা এমনিতেই পারার কথা। আমরা যদি এই ম্যাথটা দেখি, এই ম্যাথটা চিত্র দেখে বোঝা যাচ্ছে যে এখানে এরিয়াতে হচ্ছে চেঞ্জেস আসছে, আর যেহেতু কোনো ইউডিএল নাই তার মানে কি ফোর্সটা কনস্ট্যান্ট। তো এখানে জাস্ট শুধু ওই আমাকে কি করতে হবে, এরিয়ার জন্য ইকুয়েশন ডেভেলপ করতে হবে, এরিয়ার ইকুয়েশন ডেভেলপ করতে হবে, এরপর থিকনেসটা গুণ করতে হবে, থিকনেস গুণ করে আমি এরিয়াতে নিয়ে যাব, এরিয়াতে নিয়ে যাওয়ার পরে আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। এখানে ওইটাই করা হয়েছে। এই যে ইকুয়েশন ডেভেলপ করা হয়েছে, থিকনেসের সাথে গুণ করা হয়েছে, এরপরে ভাই ইন্টিগ্রেশন করা হয়েছে। ইন্টিগ্রেশন করার পরে আমরা কি এটা ভ্যালু পাইলাম। আর বাকিগুলো যেহেতু কনস্ট্যান্ট, বাকিগুলো তো এমনিতেই পাবা। তো সি পয়েন্টের জন্য এরপরে হচ্ছে আমরা পেয়ে যাই। এই ম্যাথটাতে আমার মনে হয় না কোনো সমস্যা থাকার কথা, এই ম্যাথটা তোমরা পারবা। তো এক্সিয়াল ডিফরমেশনের প্রথম পার্টের যে প্রবলেমগুলো, ওইটা এতটুকুই ছিল। এর মধ্যে আশা করি তোমাদের কোনো প্রবলেম, তোমাদের কি কোনো কিছু বলার আছে বা কোনো সমস্যা আছে? হ্যালো, ভাই নাই, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। আমাদের আর অল্প একটু বাকি আছে, তাহলে শেষ। এরপরে আরেকটা পার্ট আমরা দেখি, সেটা হচ্ছে অ্যানালাইসিস অফ স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বার। অর্থাৎ ইনডিটারমিনেট স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা হচ্ছে সমাধান কিভাবে করব। প্রথম কথা হচ্ছে ইনডিটারমিনেট মানে আসলে কি, ইনডিটারমিনেট মানে কি, এটার শব্দের অর্থ কি, এটার মানে কি, কি মনে হয় ইনডিটারমিনেট মানে কি? হ্যালো, ইনডিটারমিনেন্ট মানে ইনডিটারমাইন্ড, এটা নির্ধারণ করা যায় না। হ্যাঁ মানে যা তুমি বের করতে পারতেছো না বা অনিশ্চিত এরকম কিছু একটা, তাই তো? এখন স্ট্রাকচারের ক্ষেত্রে কখন বলা হয় যে ইনডিটারমিনেট স্ট্রাকচার, যদি আমরা আমরা ইকুইলিব্রিয়াম যেই ইটা ছিল, কন্ডিশন ছিল, ইকুইলিব্রিয়াম কন্ডিশন কটা ছিল, 3টা। একটা হচ্ছে সামেশন অফ এফ অফ এক্স ইকুয়ালস টু 0, সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়ালস টু 0, আর হচ্ছে সামেশন অফ মোমেন্ট ইকুয়ালস টু 0। আমাদের ইকুয়েশন কটা, এই 3টা না? ইকুয়েশন হচ্ছে এই 3টা, আমরা যেটা জানি ইকুইলিব্রিয়াম কন্ডিশনের জন্য। হ্যাঁ, ইকুইলিব্রিয়াম কন্ডিশনের জন্য ইকুয়েশন হচ্ছে 3টা। তো আমরা 3টা ইকুয়েশন এখানে যেহেতু আছে, তো আমাদের আননোন যদি হয় 3টা, যদি 3টা আননোন হয়, আমরা 3টা ইকুয়েশনের সাহায্যে কি করতে পারবো, সলভ করতে পারবো। কিন্তু কোনো কারণে যদি আমরা দেখি যে আমাদের ইকুয়েশনের থেকে আননোনের পরিমাণ হচ্ছে বেশি, অর্থাৎ আননোন ধরো 4টা বা 5টা, তখন কি এই 3টা ইকুয়েশন ব্যবহার করে আননোন এই ওই স্ট্রাকচারটা সলভ করা যাবে? ওটা কি সলভ করা যাবে? ওটা সলভ করা যাবে না, যেহেতু আননোনের পরিমাণ বেশি। হ্যাঁ, তো এই ইন্টারমিডিয়েট স্ট্রাকচার বলা হয় ওগুলোকে যেগুলোতে আননোনের পরিমাণ ইকুয়েশনের চাইতে বেশি থাকে। অর্থাৎ ওগুলো আমরা এই এই ইকুইলিব্রিয়াম কন্ডিশনের সূত্রের সাহায্যে, এই 3টা সূত্রের শুধুমাত্র এই 3টা সূত্রের সাহায্যে কি করতে পারবো না, সলভ করতে পারবো না। এগুলো ওগুলোর জন্য আমাদেরকে আলাদা আরো ইকুয়েশন বা ফর্মুলা নিয়ে আসতে হবে। তো এখন এখানে যদি দেখি, এখানে যেহেতু ফিক্স সাপোর্ট আছে, ফিক্স সাপোর্টে কয়টা রিঅ্যাকশন আছে, এই 3টা মোমেন্ট, এখানে এখানে আবার এখানেও একটা আসবে, এখানে এখানে। টোটাল তোমার আননোন কয়টা, এখানে আননোন হচ্ছে 6টা, আর তোমার ইকুয়েশন কয়টা, ইকুয়েশন হচ্ছে 3টা। এখানে কি তোমার এই ইকুয়েশনের চাইতে আননোনের পরিমাণ বেশি না? যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে ইকুয়েশনের তুলনায় আননোনের পরিমাণ বেশি। হ্যাঁ, ইকুয়েশনের সাথে আননোনের পরিমাণ বেশি, তাই আমাদের কি করতে, তাই এটা একটা কি ইনডিটারমিনেট স্ট্রাকচার।
এটা আমরা বুঝতে পারতেছি এখান থেকে। তো এখন আমরা এটা সলভ করব। কিভাবে সলভ করতে পারি? তো আমরা প্রথমে যেটা করব, প্রথমে হচ্ছে যে আমরা ধরে নিব যে এক পাশের এই সাপোর্টটা নাই। এক পাশের যে সাপোর্ট আমরা ধরে নিব যেটা নাই, তো আমরা এটা ধরে ধরে ড্র করলাম। এটা নাই ধরে ড্র করলাম। ড্র করার পরে আমরা হচ্ছে প্রথমে এই যে রিয়াকশন বের করলাম। রিয়াকশন বের করার পরে এএফডি ড্র করলাম। এএফডি ড্র করার পর আমরা হচ্ছে এই আমরা এই পয়েন্টগুলোর যদি ডিফরমেশন বের করি, আমরা এখানে ডাইরেক্ট করা হয়েছে যে এই সি পয়েন্টের ডিফরমেশন কার সাপেক্ষে, এ পয়েন্টের সাপেক্ষে। তো এই যে ইউসি মাইনাস ইউ এ ডিভাইডেড বাই, এখানে যেহেতু দুইটা একসাথে করা হয়েছে তাই দুইটা মেম্বারকে একসাথে নেওয়া হয়েছে, বুঝছো? তো এটা হচ্ছে এবি মেম্বারের জন্য, এটা হচ্ছে বিসি মেম্বারের জন্য। তো সবগুলো কনস্ট্যান্ট, পিএল বাই এই, পিএল বাই এই। তো এটা এখানে সব ভ্যালুগুলো দেয়াই আছে। এটা যদি সলভ করি তাহলে আমরা হচ্ছে এই C1 এর একটা ডিফরমেশন একটা ভ্যালু পাই। হ্যাঁ, এখন আবার আমাদের আরেকটা কাজ করতে হবে। আমাদের তো এখানে একটা সাপোর্ট ছিল। হ্যাঁ, ওই সাপোর্টের জন্য যদি আমরা একটা পি রিঅ্যাকশন বিবেচনা করি, এই যে সাপোর্টের জন্য একটা পি রিঅ্যাকশন বিবেচনা করি, তাহলে এদিকে যদি পি হয়, এটাকে ব্যালেন্স করার জন্য এদিকেও কি পি ফোর্স দিতে হবে, অ্যাপ্লাই করতে হবে। এখন আমরা এটার জন্য যদি এএফডি ড্র করি তাহলে আমরা যে এই রকমের একটা কিছু পাই। আবার এখানেও সেম, এই সি পয়েন্টের রিফ্লেকশন বের করব এই পয়েন্টের রেসপেক্টে। আগের মতো এটা কনস্ট্যান্ট পিএল বাই এই, পিএল বাই এই। পি এর ভ্যালু তো সেম, এল এর ভ্যালু দেয়া আছে, এ এর ভ্যালু দেয়া আছে, ই এর ভ্যালু দেয়া আছে। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা এই যে এই রকমের একটা ই পাই। এখন এই যে দুইটা ই ভ্যালু পাইলাম, এটা তো একটার জন্যই, মানে এই যে দুইটা আমি যে ভেঙে ভেঙে দুইটা স্ট্রাকচার তৈরি করলাম, এটা অ্যাকচুয়ালি তো এই একটাই, এই একটা থেকে আমি দুইটা বানাইলাম না। হ্যাঁ, তো এখন আমি কি করতে পারি? এখন এই আমি কি করছি, আমি হচ্ছে এই সি পয়েন্টের ডিফ্লেকশন বের করছি দুইবার যে কাজগুলো করলাম, আমি কি করছি, আমি সি পয়েন্টের ডিফ্লেকশন বের করছি। এই যে সি পয়েন্টের এটা এই পার্টের জন্য এটা আসছে, আবার এই পার্টের জন্য হচ্ছে এইটা আসছে। এখন আমরা যদি চিত্রটা ভালোভাবে খেয়াল করি, এটা হচ্ছে সি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। তোমরা চিত্র দেখে বলো তো সি পয়েন্টের ডিফরমেশন অ্যাকচুয়ালি আসলে কত হবে? এটা কিভাবে বলবো ভাই, বুঝলাম না। চিত্র দেখে বলো ভালোভাবে, চিত্রটা দেখো ভালোভাবে। তোমাদেরকে এর আগের ম্যাথ গুলো যদি বুঝে থাকো, এটা আসলে পারা উচিত। জিরো জিরো হবে না? হ্যাঁ, জিরো হবে। কারণ কি? কারণ এখানে একটা সাপোর্ট দেয়া আছে। সাপোর্টে কি কোনো ডিফরমেশন হবে? সাপোর্টে কোনো না। ডিফরমেশন হবে না। তার মানে অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি আমি লিখতে পারি না যে যে ইউসি ইকুয়ালস টু জিরো, এটা তো আমি লিখতে পারি অ্যাকচুয়ালি। তো এখানে এটাই করা হয়েছে যে আমি ইউসি এর জন্য দুইটা আলাদা আলাদা ভ্যালু বের করছি, আলাদা আলাদা এই ফোর্সের জন্য, কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু তো জিরো। তো এখন আমি যে ভ্যালুগুলো পাইছি ওগুলো যদি আমি এখানে বসায় দেই, এখানে দেখো ইকুয়েশন থেকে এই পি এর এই একটাই আননোন, ইকুয়েশনও একটা আননোনও একটা, তাহলে এই পি এর ভ্যালুটা পাওয়া যাবে না, যেটা আমাদের আননোন ছিল। জি। আচ্ছা, তো পি এর ভ্যালু যদি আমরা পাই তাহলে আমরা এখানে এই পি এর ভ্যালুটা পেয়ে গেলাম। এখন এই দুইটা এই দুইটা যে এএফডি, এই দুইটা তো একটা স্ট্রাকচারের জন্যই, এটা তো দুইটা ভিন্ন ভিন্ন স্ট্রাকচারের জন্য না, একটা স্ট্রাকচারের জন্যই। তো এই দুইটাকে যদি আমরা যোগ করে দেই, দুইটা এএফডি কে যদি আমরা যোগ করে দেই তাহলেই কিন্তু আমরা এই
অ্যাকচুয়ালি যে এই যে স্ট্রাকচারটা ছিল তার এভরিটা আমরা পাই, তাই না? এটা যদি আমরা যোগ করে দেই, তো এখানে এটাই করা হয়েছে। আমরা কিন্তু এখানে আরেকটা বিষয় দেখার আছে যে আমরা কিন্তু শুরুতে অ্যাজিউম করছিলাম পি কিন্তু পজিটিভ, আমরা কিন্তু পি পজিটিভ অ্যাজিউম করে ম্যাথটা করছিলাম, কিন্তু আমরা যখন ম্যাথটা সলভ করছি, সলভ করার পরে দেখি যে পি এর ভ্যালু আসছে মাইনাস। তার মানে আমার অ্যাজিউম করাটা কি ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে? ভুল হয়েছে। আমি অ্যাজিউম করছিলাম পজিটিভ, পেয়েছি নেগেটিভ। তো আসলে পি এর যেই এফডি ওইটা ওইটা আসলে হবে এরকম, মাইনাস হবে। আমরা এর আগে পেয়েছিলাম পজিটিভ, পাই নাই, ওটা আমরা অ্যাজিউম করে নিছিলাম। তো দুইটাকে যদি আমরা যোগ করি, এই যে এই ই মেম্বারের জন্য, এবি মেম্বারের জন্য, এবি মেম্বারের জন্য এখানে আছে 20 এ ফোর্স। আর আমরা পি এর জন্য দেখলাম কি আছে, পি এর জন্য আছে -33 সামথিং। তো এই দুইটাকে যদি আমরা সামেশন করি তাহলে কি হয়, -13 সামথিং এরকম একটা ভ্যালু আসে না আমাদের এই এবি মেম্বারের জন্য? এই যে এরকম এরকম একটা ভ্যালু আসে না? পি এর জন্য আমরা পেয়েছি -33, আর আগে ছিল হচ্ছে 20। ওই দুইটাকে সামেশন করলেই তো আমি টোটালটা পাবো। এটাকে সামেশন করার পরে পেলাম হচ্ছে -13.026। আবার বিসি মেম্বারের জন্য, বিসি মেম্বারের জন্য আমরা এখানে দেখছিলাম হচ্ছে কত, আমরা দেখছিলাম হচ্ছে 40। তো 40 একটা হচ্ছে পজিটিভ পজিটিভ 40, আর এখানে হচ্ছে মাইনাস, কোথায়, এখানে হচ্ছে -33 সামথিং। তো এটাকে যদি আমরা সামেশন করি তাহলে আমরা পাই পজিটিভ 6 পয়েন্ট সামথিং। তো এটাকে যদি আমরা ড্র করি তাহলে এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল এএফডি, অ্যাকচুয়াল এএফডি ফর এই স্ট্রাকচারের জন্য, এই স্ট্রাকচারের অ্যাকচুয়াল এএফডি। এটা কি বুঝতে পারছো? এখানে কোশ্চেনটা এটাই বলছিল যে এএফডিটা আসলে যে ড্র এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, আমাকে এএফডিটা আঁকতে বলছিল, যেটা আমি ড্র করছি। এই প্রবলেমটা ক্লিয়ার নাকি আর কোনো সমস্যা আছে এই প্রবলেমে? এটা কি ক্লিয়ার হয়েছে নাকি কারো কোনো সমস্যা আছে? হ্যালো, ক্লিয়ার। আচ্ছা, তোমাদের রেসপন্স তো তেমন একটা পাওয়া যেতেছে না। আমি তো মাঝে মাঝে হয়ে যায়। আচ্ছা, আরেকটা ম্যাথ দেখি। এখানে একটা ম্যাথ দেয়া ছিল, সেখানে আর কি মূলত একটা রিজিড বার, এটা একটা রিজিড বার, এটা হচ্ছে একটা রিজিড বার দেয়া আছে। রিজিড বারটা কি, তিনটা তারের সাহায্যে ঝুলানো আছে। হ্যাঁ, এই তিনটা তারের মধ্যে এ আর সি হচ্ছে একই ডাইমেনশনের, এরিয়াও সেম, ম্যাটেরিয়ালসও সেম, হাইটও সেম, সবকিছুই সেম। আর বি তারটার জন্য এই দেয়া আছে, এ দেয়া আছে, হাইট দেয়া আছে, এটা আবার আরেকটা ম্যাটেরিয়ালসের তৈরি। তখন আমাকে বলছে এই তারের ফোর্স গুলো বের করতে, পি এ, পি বি আর পি সি বের করতে বলছে, ফোর্স গুলো বের করতে বলছে। হ্যাঁ, এখন এখানে আমাদের আননোন কয়টা? আননোন 3টা। এখানে আমাদের আননোন কয়টা? আননোন হচ্ছে 3টা। কিন্তু আমি সূত্র ব্যবহার করতে পারবো কোনটা? সূত্র ব্যবহার করতে পারবো শুধুমাত্র এটা, মানে সূত্র ব্যবহার করতে পারবো বলতে আমাদের সূত্র আছে এটা, Fy/0, যেহেতু এটা যেহেতু এ বরাবর আছে, আমাদের তো আর হরাইজন্টাল কোনো ফোর্স নাই। এখন সূত্র একটা, আননোন হচ্ছে 3টা, তাহলে এটা কি ডিটারমিনেট নাকি ইনডিটারমিনেট? হ্যালো, ইনডিটারমিনেট। আচ্ছা ভাই, তুমি একটু রেসপন্স করো, ঠিক আছে? এখন ঠিক আছে, আমি বুঝতে পারলাম এটা হচ্ছে ইনডিটারমিনেট। তাহলে আমাদের এটা ওই ইকুইলিব্রিয়াম, শুধুমাত্র ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কি হবে না, সমাধান হবে না, আমাদেরকে আরো কয়েকটা বিষয় দেখতে হবে। তো আমি যদি এই বি পয়েন্টে মোমেন্ট নেই, বি পয়েন্টে মোমেন্ট নিলে কিন্তু আমাদের আননোন একটা কমে আসতেছে তখন কিন্তু। আচ্ছা, প্রথম কথা হচ্ছে বি পয়েন্টে মোমেন্ট নিব না। প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে আমি যদি এই বরাবর কেটে ফেলি, তোমাদের এটা জানার কথা যে এই একটা তার বা একটা ওয়্যারটা কিভাবে কাজ করে। ওয়্যারটা কিন্তু টেনশন নেয়,
ওয়ার কি নাই, সবসময় টেনশন নাই। এটা তো মনে আছে 1-1 এ পড়ার কথা মেকানিক্সে। তার সবসময় টেনশন নাই, টেনশনে কাজ করে, ঠিক আছে? হ্যাঁ, তার কখনো কম্প্রেশন নেয় না, সবসময় টেনশন নেয়। তো আমি যদি এই বরাবর কেটে ফেলি, তাহলে আমার এই এরকম হবে না ফোর্স গুলো, এই বাহিরের দিকে পি এ পি বি পি সি এরকম হবে না? এরকম যদি হয়, এখন যদি আমি বি পয়েন্টে মোমেন্ট নেই, তাহলে কিন্তু আমার এই পিবিটা আসতেছে না, আমার কিন্তু একটা আননোন কমে গেল, পিবি আসতেছে না। আমি এখন কি করছি, ওইটাই করছি যে বি পয়েন্টে মোমেন্ট নেওয়া হয়েছে, যে পি এ ইন্টু 100 মাইনাস পিসি ইন্টু 10, পি এ ইন্টু 10 ইন্টু মাইনাস পিসি ইন্টু 10, যেহেতু এটা ক্লক ওয়াইজ, এটা অ্যান্টি ক্লক ওয়াইজ, ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা দেখলাম যে পি এ আর পিসি হচ্ছে ইকুয়াল। তো এটাকে আমি সরাসরি হচ্ছে পি ধরতে পারি, যে আমি এটাকে সরাসরি কি করলাম, আমরা পি ধরলাম। পি ধরে যদি ম্যাথটা করি, পি ধরলাম। এখন যদি আমি সামেশন অফ এফ ওয়াইটা ইউজ করি, তাহলে দেখলাম যে উপরে যাচ্ছে 3টা, পি এ পি বি পি সি, আর নিচে যাচ্ছে 10, এখানে -10। হ্যাঁ, আর এই পি এ পি সি এটার ভ্যালু কি, আমি পি ধরেছি একটু আগেই। তো এখান থেকে আমি আবার একটা রিলেশন পাই যে পি বি ইকুয়ালস টু 10 মাইনাস টোয়াইস পি, আমি একটা ইকুয়েশন পাইলাম। হ্যাঁ, এখন আমি যদি ছবির চিত্র যদি আরেকবার দেখি, যে আমি প্রথমে বলছিলাম যে এটা কি একটা রিজিড বার, এটা কি, এটা একটা রিজিড বার। যদি এখানে এই ফোর্সের কারণে তার সেলফ ওয়েট বা 10 কিলো পাউন্ড যে লোডটা দেয়া আছে, এই লোডের কারণে বা সেলফ ওয়েটের কারণে যদি ডিফরমেশন হয়, ডিফরমেশন কি কোনো একদিকে কম বেশি হবে নাকি ইকুয়াল হবে? যেহেতু এটা রিজিড, এটা তো যদি ডিফরমেশন হয়, এটা এ তেও যতটুকু হবে, বি তো ততটুকু হবে, সি তো ততটুকুই হবে। এটা তো আর এরকম এরকম বাঁকা হবে না, এটা তো নমনীয় কোনো কিছু না যে বাঁকা হয়ে যাবে। এটা কি বাঁকা হবে? এটা তো রিজিড, যেহেতু জি, এটা হ্যাঁ, হ্যালো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, যেহেতু এটা একটা রিজিড, তাই এটা ডিফরমেশন প্রত্যেকটা পয়েন্টে কি হবে, সেম হবে। তো আমরা এটাকে কি লিখতে পারি, যেহেতু আমরা আগে দেখেছি যে ওই এ আর সি দুইটা হচ্ছে একই, তাই এখানে আমি এটাকে এই এ আর সি দুইটা কি হচ্ছে ডেল এ ধারা লেখা হয়েছে। আর যেহেতু ডিফরমেশন এ আর বি এর ক্ষেত্রে তিনটার জন্যই সেম, তাই হচ্ছে এখানে ডেল বি লেখা হয়েছে, এই যে ডেল এ ইকুয়ালস টু ডেল বি। হ্যাঁ, তো এখন এটার সূত্র আমরা কি জানি, পি এল বাই এই আমরা ডিফরমেশনের সূত্র কি জানি, পি এল বাই এই। এখানে পি এর ভ্যালু আমরা জানি না, পিটা বের করবো, এটাই হচ্ছে আমরা বের করবো, এটাই আমাদের প্রশ্নের আর কি চাইছে। পি ইন্টু এল এর ভ্যালু দেওয়া ছিল 50 ফিট, এটাকে 12 দ্বারা গুণ করে ইঞ্চিতে নিয়ে যাওয়া হয়েছে, এরিয়া দেওয়া ছিল, দেওয়া ছিল। বি এর জন্য সেম সবকিছু, যা যা ভ্যালু দেওয়া ছিল তাদের বসানোর পরে, এটাকে সিম্পলিফাই করার পরে এখানে আমরা যে ইকুয়েশন পাইছিলাম এটা এখানে বসানো হয়েছে, এই যে পি বি এর ভ্যালুটা। এখান থেকে পি এর একটা ভ্যালু পাই, এই পি সমান সমান কি, পি সমান সমান হচ্ছে পি এ পি সি। অর্থাৎ আমরা কিন্তু এই পি এ আর পি সি ভ্যালুটা পেয়ে গেছি, এখন আমরা শুধু পি বি এর ভ্যালুটা পাওয়া বাকি আছে। এই পি এর ভ্যালু যদি আমরা এখানে বসাই দিই ইকুয়েশনে, তাহলে আমরা পি বি এর ভ্যালুটাও পেয়ে যাই। এখানে ওইটাই করছে। তো এই হচ্ছে আর কি আমাদের যে এটা ছিল, আমাদের যে ম্যাথটা পি এ পি বি পি সি, তিনটা তারের জন্য তারের রিয়াকশন, তারের ফোর্স বের করতে বলছিল। তো আমরা তিনটা তারের ফোর্সটা বের করছি। তো এই ম্যাথটা কি বুঝতে পারছো নাকি কোনো প্রবলেম আছে? হ্যালো। বুঝতে পারছি। আচ্ছা, এই ম্যাথটা এই ম্যাথটাও সেম, জাস্ট আগের ম্যাথটার মতোই। স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট যে ম্যাথটা ছিল, ওই আমরা যে ভ্যালুটা বের করছিলাম ওইটার মতোই। এই ম্যাথটা তোরা পারবা, আগের মতোই সবকিছু করবা। এই ম্যাথটা তোরা পারবা, শুধু এতটুকু এক্সট্রা আছে যে এখানে এতটুকু বলা হয়েছিল, যে ওইখানে বলা ছিল যে শুধু এএফডি ড্র করো। এখানে বলছে যে এএফডি ড্র করার পরে প্রত্যেকটা পয়েন্টের জন্য ডিফরমেশন বের করতে, যেহেতু এটা কনস্ট্যান্ট সবগুলো, এখানে তো কোনো ভ্যারিয়েবল নাই,
তাই যা সূত্রে বসাই দিবা পিএল বাই এই প্রত্যেকটার জন্য হচ্ছে ডিফরমেশন পেয়ে যাবে প্রত্যেকটা পয়েন্টের। এটা আর দেখাইলাম না, এটা তোমরা এমনিতেই পারবা। আচ্ছা, আমাদের স্লাইডই তো শেষ হয়ে গেল। তো এই ছিল পুরোটা। আমি জানি না আসলে কতটুকু তোমাদেরকে বোঝাইতে পারছি। আসলে এই সলিড মেকানিক্স আসলে এইভাবে বোঝানোটা আসলে একটু কঠিন। হ্যাঁ, আর যেহেতু আসলে এই এইভাবে আসলে ইউজ টু না, এই জন্য আসলে একটু সমস্যা হচ্ছে। এরপর আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব তোমাদের জন্য সহজ করে বোঝানো যায়। হ্যাঁ, বেসিকটা ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করছি। বুঝতে পারছি। এখন এই যে ডিফরমেশনটা শেষ হয় নাই, যদিও থার্মাল থার্মাল এক্সপেকশনের যে পার্টটা এটা বাকি রয়ে গেছে। এটা তোমরা দেখবা নিজেরা, যদি প্রবলেম থাকে, যদি মনে হয় যে হ্যাঁ থার্মাল এক্সপেকশনের জন্য দরকার, তাহলে ইনশাল্লাহ ওইটার জন্য তোমাদের একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। ওইটার জন্য ভাই একটা দরকার আছে ভাই, একটা ক্লাস নিয়ে ওটার জন্য, ওটার যে দরকার আছে ভাই। দরকার আছে ওইটার জন্য, আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা নিয়ে নিব, সমস্যা নাই। হ্যাঁ, আপাতত এটাই আমরা করি আগে আর কি। তাহলে এটা করো। আচ্ছা, আচ্ছা, আরো যে স্ট্রেস স্ট্রেন 3D স্ট্রেস ওগুলা কি গুরুত্বপূর্ণ নাকি? ওগুলা গুরুত্বপূর্ণ বলতে আসলে গুরুত্বপূর্ণ তো সবগুলোই। হ্যাঁ, এখন স্ট্রেনটা আশা করি তোমরা নিজেরাই পারবা, বুঝছো, তোমরা নিজেরা একটু করো। আমাদের তো আসলে প্রতিটা টপিকস একেবারে ধরে ধরে দেখানো আসলে কঠিন, এটা তো বুঝতেছো। তোমরা নিজেরা চেষ্টা করো, স্ট্রেন যেটা এটা নিশ্চয়ই পারবা। আর 3D স্ট্রেসের যে বিষয়টা, 3D স্ট্রেসের আমি আসলে কাজটা মিস করছিলাম, এটা এখনো পর্যন্ত আমি উঠাইতে পারিনি। ওইটা আগে আমার নিজের করতে হবে, এখন ওইটা আমি আসলে বলতে পারতেছি না তোমাদেরকে শিওরিটি বলতে। হ্যাঁ বলো। হ্যাঁ, আজকে এই পর্যন্ত, আজকে আজকে আর আর সম্ভব না। সব মিলে তো হারিয়া কালকে ম্যাচ সিটি